সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা গত ক্লাসে রসায়নের প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়ের গুণগত রসায়নের রাদারফোর্ডের পরমাণু মডেল পড়ছিলাম। আমরা এখন বোর পরমাণু মডেল বলবো। তোমাদের যদি পরীক্ষা আসে তাহলে অধিকাংশ কোশ্চেন বা অধিকাংশ প্রশ্নগুলা বোর পরমাণু মডেল থেকেই থাকে। তো আমরা এই বোর পরমাণু মডেল থেকে কি কি প্রশ্ন থাকে আমরা সেগুলো দেখব এবং বোর পরমাণু মডেলের কি কি গুরুত্বপূর্ণ প্রশ্ন থাকবে এগুলো নিয়ে আমরা আলোচনা করব। তার আসা যাক, আমরা বোর পরমাণু মডেল সম্পর্কে কিছু কথা বলি। আসলে পরমাণুকে নিয়েই অনেক বিজ্ঞানী অনেক রকম কথাই বলেছে, তার ভিতরে রাদারফোর্ড বোর পরমাণু মডেল হচ্ছে কি অন্যতম। এই বোর পরমাণু মডেল ইনি যে কথাগুলো বলছেন তার মতবাদ ছিল তিনটা, তবে ইনি 1913 সালে এই মতামত দেন। এই বোর একজন বিজ্ঞানীর নাম, তোমরা হয়তো ভাববা যে বোর একজন বিজ্ঞানী, রাদারফোর্ড একজন বিজ্ঞানী। রাদারফোর্ড 1911 সালে পরমাণু মডেলটি উত্থাপন করেন আর বোর তার ঠিক 2 বছর পরেই 1913 সালে উত্থাপন করেন। বোর একজন ডেনমার্কের বিজ্ঞানী, ইউরোপ কান্ট্রি ডেনমার্কের বিজ্ঞানী। তো ইনি যে মতবাদগুলো দেন আমরা এগুলো এখন দেখব এবং এগুলো করব। তোমরা একটু লক্ষ্য রাখো, এই হচ্ছে বোর পরমাণু মডেল। যারা নতুন ক্লাসে আসছো বা করবা তারা একটু দেখে নিও যে আসলে রসায়নের প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় গুণগত রসায়ন আমরা পড়ছিলাম। গুণগত রসায়ন সম্পর্কে আগে কথা বলেছি। আমরা এবার এই বোর পরমাণু মডেল সম্পর্কে আলোকপাত করব। তোমরা একটু লক্ষ্য রাখো, এই বোর পরমাণু মডেলের স্বীকার্য হচ্ছে 3টি। এই 3টি স্বীকার্যের ভিতরে এক নম্বর হচ্ছে শক্তি স্তর সম্পর্কে মতবাদ। শক্তির স্তর সম্পর্কে মতবাদ। শক্তির স্তর সম্পর্কে মতবাদ। তো শক্তির স্তর হলো আর কি, যে আসলে ইলেকট্রনগুলো নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরে। এটা হলো নিউক্লিয়াস যদি হয়, এইভাবে ইলেকট্রনগুলো ঘুরছে, এইভাবে এটা 2টা, এটা 8টা, তারপর আছে 18টা, 2 4 6 8 10 12 14 16 18টা। তাহলে আমরা কিন্তু বোর পরমাণু মডেলটাই পড়ছি যে সেটা হচ্ছে কি, যে শক্তি স্তর সম্পর্কে মতবাদ। ইলেকট্রনগুলো নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরে। তো যখন ঘুরে তখন এদের স্তর থাকে, যেমন এটা 1 নম্বর স্তর, ধরো এটা 1, এটা 2, এটা হচ্ছে 3, এভাবে চলতে থাকবে যত সংখ্যক যায়। যতগুলো পরমাণুর সংখ্যা আসবে পারমাণবিক সংখ্যার উপরে নির্ভর করবে। পারমাণবিক সংখ্যা বাড়বে তত তার শেল সংখ্যাও বাড়বে। এগুলোকে এই বোর সাহেব ইনি কি বললেন, এগুলো স্তরকে n দ্বারা প্রকাশ করলেন, যে এগুলো n, যে ধরো এটা যদি n1 হয়, এটা n2, এটা n3, তাহলে এটা হলো n1 n2 n3। তাহলে ইনি কি বললেন যে শক্তি স্তর, এগুলো একটা শক্তি স্তর। ইলেকট্রন যখন ঘুরবে তখন বাহ্যিক বল প্রয়োগ না করলে ইলেকট্রনগুলো এই অবস্থানে কি ঘুরতে থাকবে, স্থিরভাবে সে ঘুরতে থাকবে, তার নির্দিষ্ট কক্ষপথে সে ঘুরতেই থাকবে। যদি বাহ্যিকভাবে চাপ প্রয়োগ না করা হয় তাহলে কী করবে, এর স্তরে সে ঘুরতেই থাকবে।
এটা এই স্তরে ঘুরতে থাকবে, এগুলো যারা আছে এগুলো তাদের নিজস্ব স্তরে কক্ষপথে ঘুরতে থাকবে। তাহলে তিনি বললেন যে এগুলো এক একটা হচ্ছে শক্তি স্তর। আমরা যদি বলি এগুলো এক একটা হচ্ছে অরবিট, কেননা নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো যে কক্ষপথে ঘুরে, এটা এক একটা কক্ষপথ, এক একটা কক্ষপথ, এক একটা কক্ষপথ, এগুলো এক একটা শক্তি স্তর। আমরা যদি বলি এটা যদি শক্তির কথা বলি ইলেকট্রনগুলো, তাহলে এটা যদি E1 হয়, এটা E2, এটা হচ্ছে E3, তাহলে এক একটা কী হবে শক্তি স্তর। তাহলে এই শক্তি স্তরগুলো ইলেকট্রনগুলো ঘুরছে, ইলেকট্রনগুলো কী করছে ঘুরছে। তো এখন কথা হচ্ছে যে এরা যখন ঘুরে যদি বাহ্যিক চাপ বা শক্তি প্রয়োগ না করা হয় তাহলে কি হবে, এরা নির্দিষ্ট কক্ষপথে স্থিরভাবে তারা ঘুরতেই থাকবে, একটা থেকে আরেকটা যাবে না, আরেকটা থেকে আরেকটা যাবে না। এই জন্য বোর বললেন যে এগুলো আসলে এই শক্তি স্তর, এদেরকে তিনি এন দ্বারা প্রকাশ করলেন। এনের মান 1, 2, 3, 4 হতেই পারে। অর্থাৎ সেল সংখ্যা যত বাড়বে শক্তির স্তর তত বাড়বে, শক্তির পরিমাণ তত বাড়বে। তাহলে এনের মানের উপরে নির্ভর করবে কক্ষপথগুলো কতটুকু মানে শক্তিশালী হবে। যেমন প্রথম কক্ষপথে মাত্র 2টি ইলেকট্রন থাকে, তারপরে দ্বিতীয় কক্ষপথে 8টা ইলেকট্রন থাকে, তৃতীয় কক্ষপথে 18টি ইলেকট্রন থাকে, চতুর্থ কক্ষপথে 32টি ইলেকট্রন থাকবে। এভাবে শক্তি স্তর সম্পর্কে কী বললেন, এই বোর সাহেব মতবাদটা দিলেন। এজন্য রাদারফোর্ড কিন্তু এই মতবাদটা দিতে পারেনি, যার ফলে বোরের এই তত্ত্বটা গ্রহণযোগ্যতা পেয়ে যায়। তাহলে এই হচ্ছে শক্তি স্তর সম্পর্কে মতবাদ। আমরা দেখব দ্বিতীয় স্বীকার্য। তোমরা একটু দেখে নাও। দ্বিতীয় স্বীকার্য হচ্ছে কি কৌণিক ভরবেগ সম্পর্কে মতবাদ। কৌণিক ভরবেগ সম্পর্কে মতবাদ। বোর সাহেব ইনি লক্ষ্য রাখলেন যে নিউক্লিয়াসকে কেন্দ্র করে যখন ইলেকট্রনগুলো ঘুরে তখন এদের কেন্দ্রের দিকে একটা ভর এবং বেগের সৃষ্টি হয়। নিউক্লিয়াসকে কেন্দ্র করে যখন ইলেকট্রনগুলো ঘোরার সময় এদের কি হয়, কেন্দ্রের দিকে ভর এবং বেগের সৃষ্টি হয়। কীরকম, তোমরা যদি এই চাবিকে নিয়ে যদি এরকম মাথাতে যদি চাবি বেঁধে দাও রশি সহ, এটা যদি এভাবে ঘোরাও তাহলে কিন্তু এটা ঘুরবে, চতুর্দিকে কী হবে ঘুরবে। ঘোরার সময় যখন এদিকে ঘুরবে এটাকে কেন্দ্র করে ঘুরবে, তখন এর দিকে একটা বলের সৃষ্টি হবে এবং ভর বেগের সৃষ্টি হবে। তাহলে ভর এবং বেগের সৃষ্টি হবে, যার ইলেকট্রন কী আছে, ভরও আছে এবং বেগও আছে। আর এর কেন্দ্রের দিকে ঘুরবে বিদেয় কেন্দ্রমুখী বল, ঠিক আছে, কেন্দ্রের দিকে হবে। এই যে কৌণিক ভরবেগ, কৌণিক মানে কি কেন্দ্রের দিকে, তাহলে কৌণিক ভরবেগের একটা সৃষ্টি হবে। কীরকম আমি যদি তোমাদের দেখাই, ধরো ইলেকট্রন যদি ঘুরে, এটা ধরো একটি ইলেকট্রন যদি ঘোরার সময় কী হবে, এদের কেন্দ্রের দিকে কী হবে, ভর এবং বেগের সৃষ্টি হবে। কেন্দ্রের দিকে এরকম যদি ঘুরতে থাকে, নিউক্লিয়াসের কেন্দ্রে ঘুরতে থাকে, এর মাসে ইলেকট্রন থাকে, তাহলে যদি ঘুরতে থাকে তাহলে কি হবে, এর কেন্দ্রের দিকে ভর এবং বেগের সৃষ্টি হবে। কেননা ইলেকট্রনের কি আছে, ভরও আছে বেগও আছে, এটা কেন্দ্রের দিকে। যেমন ফ্যানের কথা বলি, ফ্যান যখন ঘোরার সময় এর কেন্দ্রের দিকে ভর এবং বেগের সৃষ্টি হয়, এই জন্য কিন্তু স্থির থাকে। তাহলে এই যে ইলেকট্রনটা নিউক্লিয়াসকে কেন্দ্রের দিকে ইলেকট্রনগুলো যখন ঘোরার সময় এদের কি হয়, কেন্দ্রমুখী বলের সৃষ্টি হয়, অর্থাৎ কৌণিক ভরবেগের সৃষ্টি হয়। তো রাদারফোর্ড অর্থাৎ বোর পরমাণু বা বোর সাহেব বললেন কি যে এইটা একটা কৌণিক ভরবেগ নিয়ে ঘুরে, যার একটা মান আছে, বা যার একটি সরল গাণিতিক আকারে তারা ঘুরতে থাকে, সেটা হচ্ছে mvr। কৌণিক ভরবেগ হচ্ছে mvr ইকুয়াল টু হচ্ছে nh/2π। একটু লক্ষ্য রাখো, ইলেকট্রন যখন নিউক্লিয়াসকে
ইলেকট্রন যখন নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরে, তখন তাদের কেন্দ্রের দিকে অর্থাৎ ভরের ও বেগের সৃষ্টি হয়। সেই ভর এবং বেগের মানটা বলছে কি mvr। এম হচ্ছে ইলেকট্রনের ভর, এম হচ্ছে ইলেকট্রনের ভর, ভি হচ্ছে বেগ, আর হচ্ছে ব্যাসার্ধ। অবশ্যই এখানে কি আছে, এর ব্যাসার্ধ আছে। তাহলে ভর বেগ এই মানটা হচ্ছে কি সরল গণিতিক, অর্থাৎ n/2 এর গণিতিকের সমান। এটা কি বলছে? এটা বলছে বোর সাহেব বললেন এই কথা যে কণিক ভর বেগ হলো কি mvr = nh/2 আমি কিন্তু প্রথমে বলছি যে ইলেকট্রন যখন ঘুরে এভাবে ঘুরে, তখন কিন্তু ইলেকট্রন এটা এভাবে ঘোরার সময় কেন্দ্রের দিকে ভর এবং বেগ। তোমরা যদি পরীক্ষা করতে চাও তাহলে রিংয়ের ভিতরে যে চাবির ভিতরে চাবি রিংগুলো থাকে, রশি নিয়ে এবার টানা দেবো, ঘোরা দেখবা কি যে কেন্দ্রে এবং ভরের দিকে সৃষ্টি হচ্ছে, বেগের সৃষ্টি হচ্ছে। তাহলে বোর সাহেব বললেন যে এটার একটা সরল গণিতিক মান আছে, সেটা হচ্ছে কি mvr = nh/2। তাহলে আমরা কিন্তু এখানে লিখতে পারি m হচ্ছে ইলেকট্রনের ভর, ভি হচ্ছে ইলেকট্রনের বেগ, n হচ্ছে শেল সংখ্যা, h হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক, পাই মানে 3.1416। আমরা এখান থেকে ইলেকট্রনের বেগও নির্ণয় করতে পারি, ভর যদি দেওয়া না থাকে ভরও নির্ণয় করতে পারি, আবার ব্যাসার্ধ নির্ণয় করতে পারি। তবে এখানে একটা কথা বলে রাখি তোমাদের, সেটা হচ্ছে ইলেকট্রনের কিন্তু ভরটা ফিক্সড দেওয়া থাকে, ইলেকট্রনের ভর হচ্ছে ফিক্সড, আর প্লাঙ্কের ধ্রুবকের মানটাও কিন্তু ফিক্সড। এগুলো আমি লিখে দিব তোমাদের সিজিএস এককে, এর আগে লিখে দিয়েছিলাম। আমরা সিজিএস এবং এমকেএস পদ্ধতিতে আমি এখানে তোমাদের লিখে দেবো, তোমরা এটা দেখবা যে কোথায় কি ব্যবহার করা হয়, আমি তোমাদের বলে দেব। তাহলে কিন্তু আমরা বোরের দ্বিতীয় স্বীকার্য থেকে বুঝতে পারলাম যে mvr = nh/2। তোমাদের যদি বলা হয় বোরের দ্বিতীয় স্বীকার্যটা কি, তাহলে কৌণিক ভরবেগ। তাহলে কৌণিক ভরবেগ কি লেখা যায়, তোমরা কিন্তু এখানটা বলতে পারবা যে কৌণিক ভরবেগ লেখা যায় mvr = nh/2। তাহলে আমরা কিন্তু কৌণিক ভরবেগ সম্পর্কে পেয়ে গেলাম। এবার আসা যাক তৃতীয় স্বীকার্য। আমরা তৃতীয় স্বীকার্যটা দেখব। তৃতীয় স্বীকার্য হচ্ছে কি? তৃতীয় স্বীকার্য হচ্ছে শোষণ ও বিকিরণ মতবাদ। ইলেকট্রনের শোষণ ও বিকিরণ সম্পর্কে মতবাদ, শক্তির বিকিরণ সম্পর্কে মতবাদ। শক্তির শোষণ ও বিকিরণ সম্পর্কে মতবাদ। তাহলে শক্তির শোষণ ও বিকিরণ সম্পর্কে মতবাদ। আমরা বোরের তৃতীয় স্বীকার্যের একটা কথা বলা আছে, শোষণ ও বিকিরণ। আমরা একটু লক্ষ্য রাখি,
এর নিজে দিয়ে দেখে দিই আমি, এটা ভালো হবে। ইলেকট্রন যখন এক শক্তি স্তর থেকে অন্য শক্তি স্তরে গমন করে, একটা কথা বলি যে যখন বাহ্যিক শক্তি প্রয়োগ করা হয়, অর্থাৎ একটা ইলেকট্রন নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যাবে, আবার উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তর যাবে। নিম্ন শক্তি স্তর সবসময় নিম্ন শক্তি স্তর, যেমন এটা E1, এটা সবসময় নিম্ন, E2 উচ্চ, E3 উচ্চ, E4 উচ্চ, অর্থাৎ এদিকে হচ্ছে উচ্চ শক্তি স্তর, উপর দিকে হচ্ছে উচ্চ শক্তি স্তর, নিচে অর্থাৎ সবচেয়ে নিচের দিকে হচ্ছে কার নিম্ন শক্তি স্তর। তো বোর সাহেব উনি বলছেন যে ইলেকট্রন যখন নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে গমন করে, নিম্ন শক্তি স্তর থেকে যখন উচ্চ শক্তি স্তরে গমন করে, ইলেকট্রন যখন নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে গমন করে, একটু খেয়াল করো, একটা ইলেকট্রন যখন নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে গমন করে, আবার বলছি, একটা ইলেকট্রন নিম্ন শক্তি স্তর থেকে যখন উচ্চ শক্তি স্তরে গমন করে তখন কি হয়? শক্তির শোষণ হয়। শক্তির শোষণ হয়। স্বাভাবিকভাবে আমরা দেখি যে ছোট থেকে যখন বড় হয় শক্তি শোষণ করে উপর দিকে উঠতে হয়। তাহলে আমরা লক্ষ্য রাখতেছি যে ইলেকট্রন যখন নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে গমন করে তখন শক্তির কি হয়? শোষণ হয়। তাহলে আমরা লিখতে পারি শক্তির শোষণ। শোষণ। আবার উচ্চ শক্তি স্তর থেকে যখন নিম্ন শক্তি স্তরে যাবে, ধরো নিম্ন শক্তি স্তরে এখানে এটা গেল একটা ইলেকট্রন, উচ্চ শক্তি স্তর থেকে যখন নিম্ন শক্তি স্তরে যাবে তাহলে সেটার হবে বিকিরণ। বিকিরণ, বিকিরণ। তাহলে ইলেকট্রন নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে গমন করলে শক্তি সেখানে শোষণ হয়, আর যখন উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে নেমে যাবে তখন কি হবে? শক্তির বিকিরণ হবে। বোর সাহেব বললেন যে শক্তির শোষণ ও বিকিরণ, যেমন এটা E1, এটা E2, এটা E3, এটা হচ্ছে E4। তাহলে যদি E1 থেকে বা E2 যায় বা E2 থেকে যদি E1 এ নামে তাহলে শক্তির শোষণ ও বিকিরণকে আমরা একটা সূত্রের সাহায্যে প্রকাশ করতে পারি। তাহলে সেই সূত্রটা কীরকম? শক্তির শোষণ ও বিকিরণটা হচ্ছে এরকম। তাহলে লেখা যায় এ হচ্ছে ডেল ই। ডেল ই হচ্ছে কার শক্তির পার্থক্য। উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে, ঠিক আছে, নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে চলে গেছে, অথবা উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে নেমে এসেছে, সেই ক্ষেত্রে শক্তির পার্থক্য কতটুকু সেটা হচ্ছে ডেল ই। আবার বলছি, উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে, নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে এই যে শক্তি পার্থক্য, শোষণ ও বিকিরণের যে পার্থক্য, সেই পার্থক্য হচ্ছে ডেল ই। ডেল ই ইকুয়ালটা আমরা লিখতে পারি E2 মাইনাস E1 সমান এইচ নিউ। এর হচ্ছে নিউ।
নিউ, এইচ নিউ। তাহলে কিন্তু এই নিউটা কেন দিলাম? নিউ হচ্ছে এখানে কম্পাঙ্ক, এটা হচ্ছে কি কম্পাঙ্ক। কম্পাঙ্ক নিউ হচ্ছে কি কম্পাঙ্ক। কেননা ইলেকট্রন যখন উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে যাবে অথবা নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যাবে, সেই ক্ষেত্রে কি হবে? ইলেকট্রনগুলোকে অবশ্যই কম্পিত হতে হবে। কি হতে হবে? কম্পিত হতে হবে। যদি কম্পন না হয় তাহলে তো ইলেকট্রন উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে যাবে না, বা নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যাবে না। এর জন্য কী হয়? কম্পিত হতে হয়। আর কম্পনটা হচ্ছে নিউ, এইচ নিউ। নিউ হচ্ছে এই প্লাঙ্কের ধ্রুবক, এটা হচ্ছে এই প্লাঙ্ক। কেননা এই প্লাঙ্কের সূত্র অর্থাৎ কোয়ান্টাম তথ্যের সাহায্যেই এই বোর সাহেব ইনি কিন্তু এই পরমাণুর যে মডেল আছে তিনি কিন্তু ব্যাখ্যা করেছেন, যার ফলে একে ছাড়া হচ্ছেই না, ইনি সর্বদাই থেকে যাচ্ছেন। সুতরাং এটা এইচ হচ্ছে কি প্লাঙ্কের ধ্রুবক, আর নিউ হচ্ছে কম্পাঙ্ক। ইলেকট্রনটা যখন যাবে তখন কম্পিত আকারে চলে যাবে। তাহলে কিন্তু আমরা নিউ ইকুয়ালটা জানি। আবার নিউ ইকুয়ালটা আমরা কিন্তু এটা জানি সি বাই ল্যামডা। সি বাই ল্যামডা। সি হচ্ছে আলোর বেগ, ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। তরঙ্গ দৈর্ঘ্য। সি হচ্ছে আলোর বেগ, আলোর বেগ, ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে অবশ্যই পরমাণু মডেলটা আমরা কিন্তু এখানে লক্ষ্য করছি যে এই নিউ হচ্ছে কম্পাঙ্ক। কম্পাঙ্ক এটা লেখা যায় হচ্ছে কি সি বাই ল্যামডা। সি হচ্ছে ফিক্সড একটা মান, আলোর বেগ মানে আছে আমরা জানি। আলোর শূন্য মাধ্যমে আলোর বেগ হচ্ছে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। আমরা যখন করব তখন আমরা পেয়ে যাবো, অঙ্ক যখন করব তখন চলে আসবে। আর ল্যামডা হচ্ছে কি তরঙ্গ দৈর্ঘ্য। আমরা যদি এখান থেকে নিয়ে আসি তাহলে কি দাঁড়ায়? এখান থেকে এটা সমান এটা, এটা সমান এটা আমরা লিখতে পারি। সর্বদা অঙ্ক করার ক্ষেত্রে তোমরা লক্ষ্য রাখবা ডেলি ইকুয়াল টু সমান লেখা যায় E2 মাইনাস হলো E1 আর হচ্ছে কার এইচ নিউ। সুতরাং ডেলি ইকুয়াল টু লেখা যাচ্ছে এইচ নিউ, অথবা E2 মাইনাস E1 ইকুয়াল টু লেখা যাচ্ছে এইচ নিউ। তাহলে আমরা কিন্তু এখান থেকে লিখতে পারি ডেল ই ইকুয়াল টু এইচ নিউ। আবার নিউ ইকুয়াল টু জানা যায়, বা আমরা ওখান থেকে পেয়েছি এই হলো এইচ সি বাই ল্যামডা। এই দেখো নিউ ইকুয়াল টু কিন্তু আমরা এখানে পেয়ে গেছি যে নিউ ইকুয়াল টু সি বাই ল্যামডা। নিউ ইকুয়াল টু হচ্ছে আর কি নিউ ইকুয়াল টু সি বাই ল্যামডা। আমরা কিন্তু এখানে পেয়েছি যে নিউ ইকুয়াল টু সি বাই ল্যামডা। তাহলে আমরা কিন্তু এখান থেকে লিখতে পারি ল্যামডা ইকুয়াল টু এইচ সি বাই ডেল ই। আমরা কিন্তু এইটা বোরের তৃতীয় স্বীকার্য থেকে আমরা পাই, বা তৃতীয় স্বীকার্য থেকে আমরা একটু ব্যাখ্যা করতে পারি যে তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করা যাবে, শক্তির পার্থক্য নির্ণয় করা যাবে। আর এইচ হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক, সিও হচ্ছে কি ধ্রুবক মান। তাহলে কিন্তু আমরা এখানে ধ্রুব মান পেয়ে গেছি। যদি এইগুলো মান থাকে তাহলে তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করা যাবে। আবার যদি তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া থাকে তাহলে কিন্তু ডেলি আমরা নির্ণয় করতে পারি। তাহলে এই সূত্রগুলোর সাহায্যে আমরা কী করতে পারবো? অঙ্ক করতে পারবো। এবার আমরা অঙ্ক করব এই সূত্রগুলোর সাহায্যে আমরা কি করব? অঙ্ক করব। তোমরা দেখবা যে কীভাবে এই অঙ্ক মানে সূত্রগুলোর সাহায্যে অঙ্ক করা হয়। আমি বোর্ডে তোমাদেরকে এগুলো করাচ্ছি।